আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের কাছে ভারতীয় সংবিধানের প্রথম অংশের ওপর কিছু নোট আছে। আর এক শ্রোতা জানতে চেয়েছেন, সংবিধানের এই অংশটার আসল উদ্দেশ্য কি? মানে, কবে থেকে এটা চালু হলো, আর ধরুন ২০২৫ সালে দাঁড়িয়ে একজন সাধারণ নাগরিকের জীবনে এর প্রভাব ঠিক কতটা? প্রশ্নটা খুব ভালো, কারণ আমরা প্রায় সংবিধানকে একটা আম, খুব জটিল আইনি বই বলে দূরে সরিয়ে রাখি। একদম। কিন্তু আজ আমরা দেখব কিভাবে দেশের মানচিত্রের সীমানা ঠিক করার কয়েকটা নিয়ম আমাদের রোজকার জীবনকে জড়িয়ে রেখেছে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সংবিধানের প্রথম পর্ব, এর আসল কাজটা ঠিক কি? কেন এটাকে সংবিধানের একেবারে শুরুতে জায়গা দিতে হলো? এর মূল উদ্দেশ্যকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটা খুব সহজ, নামকরণ। দেশের নাম। হ্যাঁ, যে কোনো দেশের পরিচয়ের জন্য একটা নাম দরকার। সংবিধান বলছে আমাদের দেশের নাম হবে ইন্ডিয়া এবং ভারত, দুটোই। আর এর চরিত্র হবে রাজ্যসমূহের একটি সংঘ বা ইউনিয়ন অফ স্টেটস। এই ইউনিয়ন অফ স্টেটস শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার মানে রাজ্যগুলো নিজেদের ইচ্ছায় এই ইউনিয়নে যোগ দেয়নি, বরং তাদের নিয়ে ইউনিয়নটা তৈরি। হুম। এটা তো আমেরিকার মতো ফেডারেশন থেকে বেশ আলাদা, তাই না? যেখানে রাজ্যগুলো একটা চুক্তির মাধ্যমে এক হয়েছিল। চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন। হ্যাঁ, এই পার্থক্যটা ব্যবস্থভাবেই করা হয়েছিল। আচ্ছা। আমেরিকার রাজ্যগুলো চাইলে চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু ভারতের কোনো রাজ্যে সে অধিকার নেই। সংবিধান প্রণেতারা এটা পরিষ্কার করে দিয়েছিলেন যে ভারত একটা অখণ্ড রাষ্ট্র। বুঝেছি। এখন দ্বিতীয় উদ্দেশ্য হল ভূখণ্ড নির্ধারণ, অর্থাৎ ভারতের সীমানার মধ্যে কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে তার একটা সুস্পষ্ট তালিকা তৈরি করা। যেটা সংবিধানের প্রথম তফসিলে দেওয়া আছে, তাই তো? একদম। আর তৃতীয় উদ্দেশ্যটা, হুম। যেটা নোটগুলোতেও বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর সবচেয়ে বেশি চর্চিতও বটে। ঠিক তাই। তৃতীয় উদ্দেশ্যটি হল সংসদকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া, আর সেটা হল দেশের অভ্যন্তরীণ মানচিত্রকে নতুন করে আঁকার ক্ষমতা। নতুন করে আঁকার ক্ষমতা মানে? সহজ কথায়, সংসদ আইন তৈরি করে দেশের ভেতরের যে কোনো রাজ্যের সীমানা বদলাতে পারে, রাজ্যের নাম বদলাতে পারে, এমনকি একটা রাজ্যকে ভেঙে দুটোও করতে পারে। তাহলে মানে সংসদ চাইলে একটা নতুন রাজ্য তৈরি করতে পারে, বা দুটো রাজ্যকে জুড়েও দিতে পারে। এটা তো একটা অমছম ক্ষমতা। হ্যাঁ, এটা সংসদের হাতে দেওয়া একটা বিশাল ক্ষমতা। আর এই পুরো ব্যবস্থাটা কার্যকর হয়েছে ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে। অর্থাৎ যেদিন আমাদের সংবিধান লাগু হয়েছিল সেদিন থেকেই। সেদিন থেকেই। তাহলে তো এই ক্ষমতার ব্যবহার নিশ্চয়ই অনেকবার হয়েছে। স্বাধীনতার পর থেকে ভারতের মানচিত্র তো অনেকবার বদলেছে। এই নোটগুলোতেও কয়েকটা ঐতিহাসিক সাংবিধানিক সংশোধনের কথা উল্লেখ আছে। হ্যাঁ, বহুবার পরিবর্তন হয়েছে। তার মধ্যে ৩টি সংশোধন বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এগুলো ভারতের রাজনৈতিক এবং ভৌগোলিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছিল। আচ্ছা, প্রথমটা হলো সপ্তম সংশোধনী ১৯৫৬ সালের। ১৯৫৬ সাল মানে সংবিধান লাগু হওয়ার মাত্র ৬ বছরের মাথায় দেশে এমন কি ঘটছিল যে এত বড় একটা পরিবর্তনের দরকার পড়ল? এর পেছনের কারণটা ছিল ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি। ১৯৫০ সালে রাজ্যগুলিকে ক, খ, গ, ঘ এই ৪টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। ওটা তো ব্রিটিশ আমলের কাঠামোরই একটা জের ছিল, তাই না? একদম। কিন্তু দেশজুড়ে ভাষাগত রাজ্যের দাবি খুব তীব্র হচ্ছিল। বিশেষ করে ১৯৫৩ সালে পট্টি শ্রীরামুলুর মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশ গঠনের ঘটনা সেই আগুনে ঘি ঢালে আর কি। আর তার চাপেই এই সপ্তম সংশোধনী আনা হলো। ঠিক। তবে এটা শুধু চাপের বিষয় ছিল না, এটা ছিল এক বিশাল বাজি। শাসকরা মেনে নিয়েছিলেন যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করলে দেশ ভাঙবে না, বরং আরও মজবুত হবে। আর এই ধারণাটাই তো আজকের ভারতকে একসূত্রে বেঁধে রেখেছে। একদম। এই সংশোধনী ওই পুরনো ক, খ, গ, ঘ শ্রেণীবিভাগ বাতিল করে দেয় আর তৈরি করে ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল। বলা যায়, আজকের ভারতের যে মানচিত্র আমরা দেখি তার ভিত্তিপ্রস্তর ছিল এই সংশোধনে। তার মানে ভাষার ভিত্তিতে পুরো দেশের ভেতরের মানচিত্রটাই নতুন করে সাজানো হলো। কিন্তু এই ক্ষমতাটা ঠিক কতটা ব্যাপক? মানে শুধু কি পূর্ণ রাজ্যকেই ভাঙা গড়া যায়, নাকি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেও নিয়মটা একই? এই প্রশ্নটা নিশ্চয়ই উঠেছিল। একদম ঠিক জায়গা ধরেছেন। এই প্রশ্নটাই উঠেছিল ১৯৬৬ সালে। ১৯৬৬ তখন কি হয়েছিল? তখন পাঞ্জাব পুনর্গঠন আইন পাশ হল।
সেই আইন অনুযায়ী পাঞ্জাব রাজ্যকে ভেঙে পাঞ্জাব, হরিয়ানা আর কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশ ও চণ্ডীগড় তৈরি করা হয়। আচ্ছা। তখনই একটা আইনি প্রশ্ন ওঠে যে সংবিধানের ৩ নম্বর ধারায় যে রাজ্য শব্দটি আছে তার মধ্যে কি কেন্দ্রশাসিত অঞ্চলও পড়ে? ও, অর্থাৎ একটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নতুন রাজ্য বানানো যাবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। হ্যাঁ, আর সেই সংশয় দূর করতেই অষ্টাদশ সংশোধনী আনা হয়। এটি স্পষ্ট করে দেয় যে রাজ্য শব্দটির পরিধি অনেক ব্যাপক এবং এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলও অন্তর্ভুক্ত। মানে এটা ছিল একটা প্রায়োগিক কিন্তু খুব জরুরি পরিবর্তন। খুবই জরুরি। এর ফলে সংসদের ক্ষমতা আরও সুস্পষ্ট হয়। আচ্ছা, এতক্ষণ তো দেশের ভেতরের মানচিত্র বদলানোর কথা হলো, কিন্তু অন্য দেশের সাথে আমাদের সীমানা কি এই প্রক্রিয়ায় বদলানো সম্ভব? নোটগুলোতে ২০১৫ সালের ১০০তম সংশোধনীর কথা বলা আছে, যেটা তো ভারত বাংলাদেশকে নিয়ে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। দশকের পর দশক ধরে ভারত আর বাংলাদেশের মধ্যে ছিটমহল নিয়ে যে মানবিক সংকট চলছিল তার সমাধানের জন্য স্থলসীমানা চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কার্যকর করা হয়। আর এই আন্তর্জাতিক চুক্তিকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্যই ১০০তম সংশোধনীর প্রয়োজন হয়। একদম। এর ফলে ঠিক কি হয়েছিল, মানে সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কি ছিল? ভাবুন একবার, কয়েক হাজার মানুষ ঘুম থেকে উঠে দেখল তাদের দেশ বদলে গেছে। এটা তো ভাবাই যায় না। যারা এতদিন কার্যত রাষ্ট্রহীন অবস্থায় ছিলেন তারা নিজেদের পছন্দের দেশের নাগরিকত্ব পেলেন। এটা শুধু দুটো দেশের মধ্যে জমির লেনদেন ছিল না। না না, এটা ছিল কয়েক হাজার মানুষের জীবনের নতুন শুরু। ঠিক তাই। এর মাধ্যমে ভারতের কিছু ছিটমহল বাংলাদেশে যায় এবং বাংলাদেশের কিছু ছিটমহল ভারতে আসে। এটা দেখায় যে সংবিধানের প্রথম অংশ শুধু দেশের ভেতরের মানচিত্রই নয়, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে দেশের বাইরের সীমানাও পরিবর্তন করতে পারে। নোটগুলোতে একটা দারুণ তথ্য রয়েছে। বলা হচ্ছে তেলেঙ্গানা, যেটা ২০১৪ সালে তৈরি হলো, বা জম্মু কাশ্মীর ও লাদাখ ২০১৯-এর পরিবর্তন, এই অভ্যন্তরীণ পরিবর্তনগুলোর জন্য সংবিধানের ৩৬৮ ধারার অধীনে জটিল সংশোধনের প্রয়োজন হয় না। এই বিষয়টা যদি একটু সহজ করে বলা যায়। অবশ্যই। ভাবুন, সংবিধানটা একটা বাড়ির মতো। এর মূল কাঠামো, যেমন পিলার বা ছাদ, অর্থাৎ মৌলিক অধিকার বা বিচার ব্যবস্থার স্বাধীনতার মতো বিষয়গুলো বদলাতে গেলে ৩৬৮ নম্বর ধারা অনুযায়ী বাড়ির সব মালিকের ২/৩ ভোট লাগবে। যেটা খুব কঠিন একটা প্রক্রিয়া। বেশ কঠিন। কিন্তু ৩ নম্বর ধারা অনুযায়ী দেশের ভেতরের রাজ্যের সীমানা বদলানো বা নতুন রাজ্য তৈরি করা হলো বাড়ির ভেতরের একটা দেওয়াল সরানো বা নতুন ঘর তৈরির মতো। আচ্ছা আচ্ছা। এর জন্য বাড়ির সব মালিকের সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট, মানে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের ৫০% বেশি সমর্থন। সংবিধান প্রণেতারা রাজ্য তৈরি করাকে এই দেওয়াল সরানোর মতোই সহজ রেখেছিলেন। তার মানে তারা ইচ্ছে করেই এই প্রক্রিয়াটিকে সহজ রেখেছিলেন? সম্ভবত তাই। তারা হয়তো ভেবেছিলেন যে সময়ের সাথে সাথে প্রশাসনিক সুবিধা, উন্নয়ন বা ভাষাগত সাংস্কৃতিক আকাঙ্ক্ষার কারণে রাজ্যের সীমানা পরিবর্তনের প্রয়োজন হতে পারে, তাই প্রক্রিয়াটিকে নমনীয় রাখা হয়েছিল। যাতে দেশের ঐক্য এবং প্রশাসনিক কাঠামো সহজে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। ঠিক। তাহলে এখন মূল প্রশ্নে আসা যাক। এই সব আইন, ধারা আর সংশোধন ২০২৫ সালে একজন সাধারণ নাগরিকের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, এগুলো তো আর শুধু বইয়ের কথা নয়। একদমই নয়। এর প্রভাব খুবই সরাসরি আর গভীর। কয়েকটা উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিচয় এবং বাসস্থান, অর্থাৎ আইডেন্টিটি এবং ডমিসাইল। এটা কিভাবে কাজ করে? একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা না ত্রিপুরার, তার ওপর নির্ভর করে রাজ্য সরকারের চাকরিতে তার সুযোগ, শিক্ষাক্ষেত্রে কোটা বা ধরুন রেশন কার্ডের সুবিধা। ও হ্যাঁ। এই রাজ্যের পরিচয় বা ডোমিসাইল সার্টিফিকেট নির্ধারিত হয় সংবিধানের এই প্রথম অংশের ভিত্তিতে তৈরি হওয়া রাজ্যের সীমানা দ্বারা। বাড়ির ঠিকানা কোন রাজ্যের অধীনে পড়ছে সেটাই একজন নাগরিকের রাজ্যের পরিচয় ঠিক করে দেয়। আর সীমানা বদলে গেলে এই পরিচয় আর অধিকারও বদলে যেতে পারে? অবশ্যই। এটা তো একটা বিরাট ব্যাপার। আর কি কি প্রভাব আছে? দ্বিতীয় প্রভাবটি হল নতুন রাজ্যের দাবি। আজও দেশের বিভিন্ন প্রান্তে পৃথক রাজ্যের দাবি ওঠে, যেমন ধরুন পশ্চিমবঙ্গের উত্তরে গোর্খাল্যান্ডের দাবি। হ্যাঁ, এটা তো দীর্ঘদিনের দাবি। এই দাবির ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে সংবিধানের সেই ৩ নম্বর ধারার ওপর,
সংসদ যদি মনে করে তারা বিল পাশ করে সেই অঞ্চলের সীমানা বদলে একটি নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে পারে। তার মানে সেই অঞ্চলের মানুষের রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যৎ সম্পূর্ণভাবে এই সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভরশীল। একদম। সীমান্ত এলাকার মানুষদের জীবনে এর প্রভাব তো আরও সরাসরি। নিশ্চয়ই। ১০০তম সংশোধনীর কথাই তো আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, ছিটমহলের মানুষদের নাগরিকত্ব, জমির অধিকার, ছেলেমেয়েদের পড়াশোনা সবকিছুই একটা আন্তর্জাতিক চুক্তির কারণে বদলে গেল। সুতরাং দেশের সীমানা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত, তা অভ্যন্তরীণ হোক বা আন্তর্জাতিক, সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। আর প্রশাসনিক সুবিধার বিষয়টিও তো রয়েছে। হ্যাঁ, একটা এলাকার রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল, তার উপর নির্ভর করে সেখানকার প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে। যেমন দিল্লি আর পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে যে পার্থক্যটা কে রয়েছে, বলেন? ঠিক দিল্লিতে পুলিশের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে, কিন্তু পশ্চিমবঙ্গে তা রাজ্য সরকারের হাতে। কর ব্যবস্থা, উন্নয়ন প্রকল্প, স্থানীয় প্রশাসনের ক্ষমতা, এই সব কিছুই নির্ভর করে এলাকাটির সাংবিধানিক স্ট্যাটাসের ওপর। অর্থাৎ একজন নাগরিক হিসেবে পুলিশের পরিষেবা থেকে শুরু করে স্থানীয় কর প্রদান পর্যন্ত সবকিছুই এর দ্বারা প্রভাবিত হয়। সবকিছুই। তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে সংবিধানের প্রথম অংশ শুধু কিছু ভৌগোলিক সংজ্ঞা বা মানচিত্র নয়। এটি একটি জীবন্ত দলিল যা আমাদের রাজ্যের পরিচয় নির্ধারণ করে, রাজনৈতিক আকাঙ্ক্ষাকে রূপ দেয় এবং আমাদের দৈনন্দিন প্রশাসনিক জীবনকে পরিচালনা করে। একদম। এটি ভারতের ঐক্যের প্রতীক, কিন্তু একই সাথে এটি পরিবর্তনেরও দলিল। এর মূল কথা হল ভারত একটি অখণ্ড রাষ্ট্র, কিন্তু তার ভেতরের রাজ্যগুলো প্রশাসনিক প্রয়োজনে পরিবর্তনশীল। এই ধারাগুলো আমাদের জীবনকে একটা অদৃশ্য সুতোর মতো নিয়ন্ত্রণ করছে, যা আমরা হয়তো প্রতিদিন খেয়াল করি না। ঠিক তাই। এই আলোচনা থেকে বিষয়টা সত্যি খুব পরিষ্কার হলো। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন ভাবার জন্য থেকে যায়। কি প্রশ্ন? সংবিধান সংসদকে রাজ্য ভাঙা বা গড়ার ক্ষমতা দিয়েছে, প্রক্রিয়াটিও বলে দিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন, তাদের সংস্কৃতি, ভাষা এবং অর্থনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সময় কি কি নীতি বা নির্দেশিকা অনুসরণ করা উচিত? এটা একটা বড় প্রশ্ন। সংবিধান আমাদের কিভাবে করতে হবে তা বলে দেয়, কিন্তু কেন এবং কখন করা উচিত সেই বিতর্কটি আজও রাজনৈতিক এবং সামাজিক স্তরে জারি রয়েছে। এই প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যেই হয়তো একটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আসল পরীক্ষা লুকিয়ে থাকে।